গুড মর্নিং। তারপর কেমন চলছে ভাইজ্যাক ট্রিপ? হ্যাঁ, মজা হচ্ছে, খুব মজা। যাই হোক, সবাইকে গুড মর্নিং। আমরা আজকে হচ্ছে 8th of অগস্ট 2024। আমরা আজকে ভাইজ্যাকে আমাদের শেষ দিন এবং আমরা আজকে বেরিয়ে পড়েছি সকালবেলা একটা গাড়ি রিজার্ভ করে, 7 সিটার গাড়ি রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি। ভাইজ্যাকের যে বাকি যে লোকাল সাইট সিইং গুলো ছিল সেগুলো করব এবং তারপরে ফাইনালি আমাদের আজকে রাত্রে ট্রেন আছে, সেগুলো সেটা হচ্ছে রাত্রে 8:45-এ ভাইজ্যাক স্টেশন থেকে। তো আজকে এই সারাদিন সিটি ট্যুর করে আমরা চলে যাব হচ্ছে স্টেশনে এবং সেখান থেকেই ট্রেন ধরে আমরা ফিরে যাব কলকাতায়। তো 3 দিনের এই যে টোটাল যে আমাদের জার্নি, টোটাল যে সফর, অলরেডি কয়েকটা ভিডিও তোমরা দেখেছো, আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেলে। আর যদি সেগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলোও দেখে নিও। এবং আজকের ঘোরাটা কিন্তু খুব এক্সাইটিং হবে, কারণ সেখানে কিন্তু আমাদের সমুদ্রের স্নান থেকে শুরু করে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তো সেগুলো তোমরা ফলো করতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আজ আমরা দিনের শুরুতেই পৌঁছে গেছিলাম আরকে বিচ থেকে 18 কিলোমিটার দূরে থোতলাকোন্ডা বিচে। আজকের প্রথম স্পট আমরা এসে গেছি, সেটা হচ্ছে থোতলাকোন্ডা। এবং থোতলাকোন্ডার যে বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে সেটাতে আমরা যাব, কিন্তু তার আগে যে জায়গাটা এসেছি সেটা থোতলাকোন্ডার ফেমাস যে বিচটা রয়েছে, যেটা সব থেকে ফটোজেনিক একটা বিচ রয়েছে, সেখানে আমরা এসে গেছি। এবং এখানে আমরা ফার্স্টে একটু ফটোশুট করে নেব, জায়গাটা একবার ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক এবং তোমাদেরকে শেয়ার করছি কি অসাধারণ ফটোগ্রাফি এখানে করা যায়, মানে দারুণ একটা জায়গা। সবাই আসে ছবি তোলার জন্য মেনলি। এখানে একটা ন্যাচারাল একটা আর্ক তৈরি হয়েছে, এই হচ্ছে সেই জিনিসটা। থোতলাকোন্ডা বিচের অপোজিটেই ভীমুনিপাত্তাম হিলের উপরেই অবস্থিত থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি। যদি এই সাইট সিইংটা অটোতে করে করা হয় তাহলে প্রথমেই জিজ্ঞাসা করে নিতে হবে তারা এই পাহাড়ের উপর অব্দি যাবে কিনা। এখানে আলাদা করে কোনো প্রবেশ মূল্য নেই। থোতলাকোন্ডা যে বুদ্ধিস্ট মনেস্ট্রি যে পড়ে রয়েছে, অ্যাংসিয়েন্ট যে মনেস্ট্রিটা, যেটার বলা যেতে পারে ধ্বংসাবশেষটা পড়ে রয়েছে, সেটা দেখার জন্য। তো এটা একটা হিল টপে, তো দেখলেই তোমরা যে আমরা একটা গাড়িতে করে অনেকটা উপরে আমাদের উঠে আসতে হলো। এক্ষেত্রে অটোতে এলে যেটা হয়, অটো রিজার্ভ করে ওরা নিচে নামিয়ে দেবে, বাকিটা কিন্তু হেঁটে উঠতে হবে। এটা কিন্তু অনেকটা চড়াই, তো ওই কারণে গাড়ি রিজার্ভ করে এলে বা বাইক বা স্কুটি নিয়ে এলে সব থেকে সুবিধা। তো চলো এসে গেছি এই কমপ্লেক্সটার মধ্যে। এবার এই কমপ্লেক্সের মধ্যে অনেক কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো। এরা পাথর কেটে এই ধরনের কৃত্রিম কিছু তৈরি করেছিল, সিস্টেম তৈরি করেছিল। এরকম টোটাল 11টা রয়েছে, যেখানে খাবার জল এরা স্টোর করতো। এই হচ্ছে সেই রক কাট সিস্টেমগুলো। তখনকার দিনে কিন্তু এই ধরনের কাজ, মানে খ্রিস্টপূর্বাব্দ 2য় শতকে, কিন্তু ভাবাই যায় না। দেখো এখানে রক কাট করে কিন্তু ওরা এরকম সিস্টেম তৈরি করে রেখেছে। টোটাল এরকম 11টা রয়েছে। পিছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব উপাসনালয়, মানে এগুলো হচ্ছে স্মল প্যাগোডা কাইন্ড অফ। তো এখানে ছোট ছোট উপাসনালয় রয়েছে, এরকম অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে সবাই এরা উপাসনা করতো। এইটা হচ্ছে মূল উপাসনালয় এবং এটার উচ্চতা কিন্তু যখন এটা ছিল তখন কিন্তু হচ্ছে 80 ফুট ছিল এটার উচ্চতা। এখন এটা অনেকটাই বলতে পারো যে খর্বকায় হয়ে গেছে। এর মাথায় একটা অশোক চক্র ছিল, সেটাও কিন্তু পরবর্তীকালে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু নিয়ে গেছে মিউজিয়ামে স্টোর করার জন্য, যেটা কিন্তু সেকেন্দ্রাবাদে রয়েছে। এবং এখান থেকে যদি আমরা উপরে যাই তাহলে জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাই এবং তার হিস্ট্রিটা তো বলছি। সাতবাহন রাজাদের সময় মূলত এইটা গড়ে উঠেছিল
এবং এখানে কিন্তু বিদেশ থেকে প্রচুর আমদানি রপ্তানির কাজ হতো। এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ, এখান থেকে ভিন্ন দেশ থেকে কিন্তু সমস্ত মঙ্করা এখানে আসতো। এটা একটা বিশাল বড় একটা উপাসনালয় ছিল, বিভিন্ন দেশ থেকে আসতো, থাইল্যান্ড, জাপান, নেপাল, শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গা থেকে বুদ্ধিস্টরা আসতো এখানে, তারা কিন্তু উপাসনা করতো। এবং উপাসনা করার জন্য এখানে আলাদা করে ব্যবস্থা করা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এইটা হচ্ছে থাকার ব্যবস্থা। এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট কম্পার্টমেন্টগুলো, এই কম্পার্টমেন্টগুলোতে মূলত ওরা থাকতো। এক একটা রুমে দুজন শেয়ার করতো, 1 থেকে 2 জন শেয়ার করতো। টোটাল এরকম 72টা রুম পুরো এন্টায়ার যে কম্পাউন্ডটা রয়েছে সেই এন্টায়ার কম্পাউন্ডের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, এবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে সামনের অংশটা, এই সামনের অংশটাই মূলত হচ্ছে যেখানে সিনিয়র মঙ্ক যিনি ছিলেন তিনি কিন্তু এখানে উপাসনা করতেন। এই এরিয়াটা, ঠিক আছে, এই জায়গাটায় তারা উপাসনা করতেন। এবং তার পাশাপাশি এইগুলো যেগুলো রয়েছে ছোট যেগুলো, এগুলোতে হচ্ছে কিন্তু যারা তথাকথিত সেই অর্থে জুনিয়র, তারা এখানে উপাসনা করতেন। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এই জায়গাটাতে খনন কার্যের পরে, এটা যখন 1988 সালে নেভি এখানে একটা বেস তৈরি করার কথা ভেবেছিল এবং তখন এখানে খনন কার্য চালানো হয়েছিল। খনন কার্যের পরে এখানে কিন্তু বুদ্ধের একটা কিন্তু ফুটপ্রিন্ট পাওয়া যায়। এরকম 2টো জায়গা রয়েছে এখানে, তো 2টো এরকম ফুটপ্রিন্ট পাওয়া যায় এখান থেকে। এবং এখান থেকে প্রচুর রূপোর কয়েন, রোমান কয়েন ইভেন এখান থেকে পাওয়া যায়, যেটা কিন্তু সাতবাহন রাজাদের ডাইনেস্টির সময়কার, সেই সময় এখানে আমদানি রপ্তানি হতো, সেটা প্রমাণ করে। এই যে জায়গাটা সামনে দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা মূলত এটা হচ্ছে একটা উপাসনালয়। এখানে একসাথে, এটা মিটিং হল রাদার, এখানে একসাথে 200 জন কিন্তু মিটিং করতে পারতো। এবং এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এই পিলারগুলো কিন্তু এক একটা 12 ফুট হাইট ছিল। এখন এগুলো অনেকটাই ভেঙে গেছে, কোনোটা 4 ফুট, 3 ফুট, কোনোটা 5 ফুট এরকম হাইটে দাঁড়িয়ে রয়েছে। এগুলো এক একটা কিন্তু 12 ফুট হাইট ছিল। তো এই হচ্ছে মোটামুটি কম্পাউন্ডটা। এবং ছড়িয়ে ছিটিয়ে এরকম অনেকগুলো উপাসনালয় রয়েছে, ছোট বড় এরকম বিভিন্ন সাইজের ঘর রয়েছে। এবং আরও একটা পোর্শন রয়েছে, যে পোর্শনটায় ওরা মূলত হচ্ছে ওদের রান্নাটা হতো আর কি। তো সেই পাকশালা, যেটা সেই পাকশালার জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, ওই জায়গাটাই তোমাদের নিয়ে যাচ্ছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান দিয়ে একটু ক্লোজলি দেখিয়ে দিই, ওই যে 72টা আমি ঘরের কথা বলছিলাম, যে ঘরগুলোর মধ্যে ওরা মূলত থাকতো আর কি, বসবাস করতো, সেই 72টা ঘরের মধ্যে এখানেও কয়েকটা রয়েছে অবশিষ্ট, সেইগুলো একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই ঘরগুলো। এবং এই যে সামনের যে অংশটা, এই যে দূরে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওদের বেসিক্যালি রান্না এবং স্টোরেজ এবং অন্যান্য সমস্ত কিছু কাজকর্ম কিন্তু এখানে ওরা করতো। তো এইটা হচ্ছে ওদের স্টোর রুম, সামনের অংশটা। একবার পুরো কম্পাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই কম্পাউন্ডটা কিন্তু 1999 সালে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ডিউ টু মনসুন। এবং তারপরে সরকার কিন্তু এটাকে আবার বলা যেতে পারে আবার এটাকে রিস্টোর করে খানিকটা। তার জন্য 42 লক্ষ টাকা খরচ হয়। 2001 সালে এটা আবার নতুন করে রিস্টোর করে এই জায়গাটাকে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তো এই হচ্ছে পুরো এন্টায়ার থোতলাকোন্ডা ইতিহাস। দেখতেই পাচ্ছ, আমরা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখলাম। পুরোটা ঘুরে দেখার জন্য মোটামুটি আমার মনে হয় যে হাফ অ্যান আওয়ার সময় অবশ্যই রাখা উচিত, কারণ এটা একটা ইতিহাস বিজড়িত জায়গা। এবং 3য় শতকে এটা সম্পূর্ণ রূপে এটা আর কি চাপা পড়ে যায়। এবং খনন কার্যের ফলে, যেটা বললাম যে 98 সালে খনন কার্যের পরে কিন্তু এই জায়গাটা আবিষ্কৃত হয়। তো এটা কিন্তু কোথাও একটা হারিয়ে গেছিলো ইতিহাসের একটা কোনো একটা অতল সাগরে। সেখান থেকে কিন্তু আবার এটাকে অন্ধ্রপ্রদেশ যে গভর্নমেন্ট রয়েছে, তার যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, তারা এটাকে রিস্টোর করে। তো সেই দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, এপি ট্যুরিজমের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এখানে এলে কিন্তু থোতলাকোন্ডার এই যে মনেস্ট্রি, পাশে যে থোতলাকোন্ডার বিচ, দুটোই তোমরা একসাথে এনজয় করো। তো এখানে আমরা এইটুকুই ছিলাম। এবার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রামানাইডু ফিল্ম স্টুডিও দেখতে, এবং সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানে শুটিং কিভাবে হয়, তেলেগু সিনেমার ইতিহাস জড়িয়ে রয়েছে তার সাথে। তো সেটাও তোমাদেরকে নিয়ে যাব, চলো। পাথরের উপরে খোদাই করা কিছু ছোট ছোট স্থাপত্য এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়েও পড়ে রয়েছে। এক্সিট পথের সামনে একটা পার্ক রয়েছে, সময় থাকলে সেটাও দেখে নেওয়া যেতে পারে। থোতলাকোন্ডা থেকে আমরা সরাসরি চলে গেছিলাম রামানাইডু ফিল্ম স্টুডিও দেখার জন্য।
এই স্টুডিওটি খোলা থাকে সকালবেলা 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। ছুটির দিন অবশ্য সকাল 10টায় খোলে এবং খোলা থাকে রাত 8টা পর্যন্ত। এখানে এক একজনের প্রবেশ মূল্য 60 টাকা করে। পৌঁছলাম রামানাইডু ফিল্ম সিটিতে, যেখানে তেলেগু ফিল্মের প্রচুর শুটিং হয় এবং এটা একটা মানে বলা যেতে পারে কালচারাল একটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট হাব। এখানে বিভিন্ন ছবির শুটিং হয়েছে, সেগুলো এক একটা পোর্শন ঘুরতে ঘুরতে তোমাদেরকে এক্সপ্লেন করব এবং বানাওয়াটি দুনিয়া মানে পুরো রিল লাইফ কিরকম হয় সেটাই একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে। গেটের বাইরেই প্রথমে যেটা চোখে পড়লো সেটি একটি হসপিটাল। এর পাশেই রয়েছে এনাদের ফটো গ্যালারি বা এক্সিবিশন। জাস্ট ফটো গ্যালারিটা দেখে বেরোলাম আর কি। তো ফটো গ্যালারিতে যেগুলো রয়েছে তোমাদেরকে দেখালাম যে এখানকার মানে তেলেগু ফিল্মের ইতিহাস এবং যে সমস্ত জুবিলি হিটস যে সমস্ত সিনেমা রয়েছে সেই সমস্ত সিনেমার কিন্তু যে স্মারকগুলো রয়েছে সেই স্মারকগুলো কিন্তু এখানে রয়েছে। তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। রানা দাগুয়াতিকে যে বাহুবলীর জন্য পুরস্কার দেওয়া হয়েছিল, জাতীয় অ্যাওয়ার্ডস পেয়েছিল, সেইটাও এখানে রাখা রয়েছে, সেটা একটা রয়েছে। তো এরকম বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। এবার খুব ইন্টারেস্টিং একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সাধারণত মানুষ যেতে ভয় পায়, কিন্তু শুটিং এর সেটে সবাই যেতে পারে। প্রবেশ করতে চলেছি রিল লাইফের থানায়। রঙ্গমঞ্চে আর কি দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ যে এটা জেল, মূলত গড়াত ধরে দাঁড়িয়ে রয়েছি এবং এটা একটা মানে পুলিশ স্টেশনের ভিতরে এরকম একটা লকআপের সেটআপ রয়েছে। তো ওভারঅল ঘুরে দেখছি, দারুণ লাগছে দেখতে এবং আরো অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। পাশাপাশি দেখে নেওয়া যেতে পারে সুরেশ প্রোডাকশনসের অফিস এবং তাদের স্টুডিও। 1964 সালে ডি রামানাইডু এই প্রোডাকশন হাউসের সূচনা করেন। তেলেগু সহ ভারতের মোট 13টি ভাষায় এরা সিনেমা প্রযোজনা করে থাকেন, যার মধ্যে কিন্তু হিন্দি এবং বাংলাও রয়েছে। হিন্দিতে তফা এবং বাংলায় শুধু একবার বলো, এমনকি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত অসুখ ছবিটিও কিন্তু এরাই প্রযোজনা করেছিলেন, যা পরবর্তীকালে জাতীয় পুরস্কারের সম্মান এনে দেয়। দক্ষিণ ভারতীয় রীতিতে তৈরি করা ঘর এবং বাড়ি রয়েছে এখানে শুটিংয়ের জন্য। একটা মন্দিরে নিয়ে যাচ্ছি। স্টুডিওতে যে মন্দিরগুলো থাকে সেই মন্দিরগুলোর এখন যে মন্দিরটা রয়েছে, ধরো এটা একটা গণপতি বাপ্পার একটা মূর্তি রয়েছে, হয়তো এটাই চেঞ্জ হয়ে একটা শিবের মূর্তি হয়ে যেতে পারে, আবার এটাই চেঞ্জ হয়ে কিন্তু অন্য কোনো ঠাকুরের মূর্তি হয়ে যেতে পারে, সেই ঠাকুরের মন্দির হয়ে যাবে তখন। তো এই মন্দির কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তবে মূলত এটা হিন্দু মন্দির হিসেবেই দেখানো হবে, সেই রকমই আর্কিটেকচারটা করা আছে। গতকালের বেড়ানোয় আরাকুতে প্রচণ্ড বৃষ্টি পেলেও আজকে কিন্তু সকাল থেকেই আকাশ ছিল রৌদ্র ঝলমল, তাই খানিকটা গরমে কষ্টও হচ্ছিল সবার। দেখে বেরালাম রামানাইডু ফিল্ম সিটি বা ফিল্ম স্টুডিও। তো অনেকটা খুব একটা বড় জায়গা নয়, সহজেই ঘুরে দেখা যায়, মোটামুটি 1 আওয়ার ইজ এনাফ। রামোজি ফিল্ম সিটির মতো নয় যে হোল ডে লেগে যাবে, সেরকমটা নয়। তবে ডেফিনেটলি কিছু হিস্ট্রি, কিছু ইতিহাস তো রয়েছে। এদের প্রোডাকশানের 50 বছর পূর্তি উপলক্ষে সমস্ত হিরো হিরোইনদের একটা ফটো গ্যালারি রয়েছে, এইসবগুলো রয়েছে, ঘুরে দেখতে পারো, ভালো লাগবে টাইম পাসের জন্য। আর স্পেশালি আজকে ওয়েদার এত সুন্দর, আর এরকম একটা হিল টপে এসে দারুণ লাগছে। এখানে কিন্তু এন্ট্রির পাশাপাশি যদি কেউ ফটোশ্যুট করতে চাও তাহলে 2000 টাকা নেবে ফর ফটোশ্যুট ফর হোল ডে। আর সাথে যদি কেউ শর্ট ফিল্ম শ্যুট করতে চাও তা সেটারও অপশান আছে। 6000 টাকা দিয়ে কিন্তু সারাদিনের জন্য এখানে কিন্তু ফিল্ম শ্যুটিং, শর্ট ফিল্ম শ্যুটিং করা যায়। এখান থেকেই সরাসরি চলে গেছিলাম ঋষিকোন্ডা বিচে।
এখানে কিন্তু আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে একেবারে সি বাথ, এবং তার জন্য কিন্তু আমরা এই বিচটাই সব থেকে মানে ফ্যামিলিয়ার বিচ, যেটাতে লোক স্নান করে, তো সেখানেই চলে এসেছি। এবার কিন্তু আমরা যাব, জাস্ট উল্টো দিকে সমুদ্র তোমাদের একবার দেখিয়ে দিই। লোকজন অলরেডি এখানে স্নান করছে, তো হালকা হালকা বৃষ্টি আসছে, তো দারুণ একটা ওয়েদার। তো স্নান করছি, সমুদ্রের ভিডিও চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর জন্য। একেবারে সমুদ্রের জল পায়ে পায়ে কিন্তু চলে এসছে, একদম সমুদ্রের জলে নেমে গেছি। আর এই যে রাজা এবং বাকিরা কিন্তু অলরেডি স্নান করতে শুরু করে দিয়েছে, এবং এটা সব থেকে সেফ বিচও বলা হয় স্নান করার জন্য। তো এই হচ্ছে সেই বিচটা, আর এখানে এই যে সমস্ত কিন্তু প্রোটেকশন দেওয়া আছে যাতে কেউ ভেসে না যায়। তো এই যে সমুদ্রের ঢেউ আসছে, দেখতেই পাচ্ছ, একদম সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এই ঋষিকন্ডা বিচ আমার ওয়ান অফ দ্য ফেভারিট বিচ। আমি আগেও এখানে এসেছি এবং আমার এখানে দারুণ কিছু মেমোরিজ রয়েছে আগে, তো সেই কারণে আবার এদিকে নিয়ে এলাম। দীঘাপুরি আলাদা, ভাইজ্যাক কিন্তু বেস্ট, ভাইজ্যাক অবভিয়াসলি বেস্ট। দারুণ এনজয় করছি, দারুণ এনজয় হচ্ছে। এটা দীঘা না পুরী? ভাইজ্যাক, ভাইজ্যাক, তো এখানে যে ফ্রেশ হওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এখানে 30 টাকা করে নেবে পার হেড ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে যাব এখানে, ফ্রেশ হয়ে এখান থেকে আমরা যাব হচ্ছে লাঞ্চ করার জন্য, এবং তারপরে এখান থেকে যাব আমরা কৈলাসগিরি, যেটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড হাফের অ্যাট্রাকশন। এবং কৈলাসগিরির পরে আমরা ট্রিনিটি পার্ক যাব, এবং তারপরে বিশাখা মিউজিয়াম যাওয়া আছে। তো এইগুলো পরপর লাইন আপ রয়েছে, সেইভাবেই সময়টা করা রয়েছে। এবং তোমরা জানো যে আজকে সন্ধ্যেবেলা আমরা ফিরে যাচ্ছি, তো আজকে সন্ধ্যেবেলা আমাদের 8:45-এ ট্রেন রয়েছে ভাইজ্যাক স্টেশন থেকে। এখন দেখতেই পাচ্ছ আমরা জাস্ট দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আমাদের বিচের বাইরে। একটু আলাপ করিয়ে দিই, আমাদের আজকে যে পুরো গাড়িটা নিয়ে ঘোরাচ্ছে আর কি সুরেশ, ওর ইনোভাতেই আমরা ঘুরছি। তো আমরা 7 জন টোটাল রয়েছে, একটা ইনোভা নিয়েছিলাম। আজকে লোকাল साइट सीइंग सुरेश করছে। सुरेश अपना नाम थोड़ा, आपका नंबर थोड़ा बता दीजिए, और ये पैकेज के बारे में थोड़ा बता दीजिए, हम लोग कहाँ कहाँ घूम रहे हैं। ये पैकेज का 3500 है सब, और 10 आवर्स है, और लोकल साइट सीइंग 10 आवर्स के लिए साइट सीइंग है। और दो सिटी में 2 पार्ट है, एक पार्ट में एक ही पैकेज है, एक पार्ट में एक ही पैकेज है। और को आए तो 6500 पर डे, और नाइट हॉल्ट आए तो 9500 है। और আমি বলে দিচ্ছি, এটার মানে হচ্ছে আরাকু যদি আপনারা এখান থেকে ট্রেনে না গিয়ে যদি গাড়িতে ডিরেক্টলি যান, তাহলে 6500 নেবে, এবং ওখানে গিয়ে যদি নাইট স্টে করেন তাহলে ও 3000 মানে এক্সট্রা নেবে, 9500 নেবে আরাকু रहने के लिए, मतलब रात को रहने। अपना नंबर थोड़ा बोल दीजिए। 8919786987 मेरा नंबर है। আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভীষণ হেল্পফুল এবং খুব ভালো করে আমাদেরকে ঘোরাচ্ছে। এদিন সুরেশ আমাদের নিয়ে গেছিল ঋষিকন্ডা বিচ থেকে সামান্য দূরেই অবস্থিত হোটেল সন্ধ্যায়, যা বাঙালি ভাতের হোটেল। তো সবাই এখন লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন যাচ্ছি কৈলাসগিরি। কৈলাসগিরি আমরা ঘুরবো, এবং কৈলাসগিরি তোমরা জানো যে দুভাবেই যাওয়া যায়, একটা রোপওয়ের মাধ্যমে আর একটা হচ্ছে গাড়ি নিয়ে। তো আমরা গাড়ি নিয়েই ডিরেক্টলি উঠবো। এখান থেকে আমরা সরাসরি চলে গেছিলাম কৈলাসগিরি পাহাড়ের উপরে। উপরে রয়েছে একটি বিরাট বড় পার্ক, এবং তার পাশাপাশি রয়েছে একটা শিব পার্বতীর বিরাট বড় মূর্তি। এই পুরো পার্কটা পায়ে হেঁটে অথবা টয় ট্রেনে করেও ঘুরে দেখা যায়। বিশাখা দর্শন বলে এই টয় ট্রেনের এক একজনের টিকিট 120 টাকা নন এসিতে, এবং এসিতে 170 টাকা। কৈলাসগিরিতে চলে এসেছি, এবং কৈলাসগিরি জানো যে ভাইজ্যাকের সব থেকে ফেমাস যে টুরিস্ট স্পটটা সেইটাই, এবং এখানে কিন্তু সেই অর্থে কোনো এন্ট্রি ফি নেই, আর পুরো পার্কটা ঘুরে দেখা যায়। টয় ট্রেনের মাধ্যমে ঘুরে মানে একবার পুরোটা চক্কর দেওয়া যায়, প্লাস রোপওয়েতে করে উপরে ওঠা যায়। তো যেহেতু আমরা গাড়িতে এসেছি, তো গাড়ি পার্ক করে আমরা পায়ে হেঁটেই ঢুকছি। টয় ট্রেনের টিকিটের প্রাইস আমাদেরকে দেখিয়ে দিলাম অলরেডি। তো পুরো পার্কটা আমরা এখন ঘুরে দেখবো, এবং এখানের কি যেটা মেইন অ্যাট্রাকশন, সেই শিব পার্বতীর যে মূর্তিটা, সেটাও তোমাদেরকে দেখাবো। কৈলাসগিরির উপরে এই শিব পার্বতীর মূর্তি খুবই সুন্দর এবং সুবিশাল।
কৈলাসগিরির উপর থেকে বিশাখাপত্তনম শহরের একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যায়, যেখানে একই সাথে পাহাড় এবং সমুদ্র রয়েছে। বেরিয়ে আসছি, দেখতেই পাচ্ছ একদম হিলটপ থেকে নামছি নিচের দিকে। তো এটা হচ্ছে কৈলাসগিরি, দ্য মোস্ট ফেমাস স্পট ইন ভাইজ্যাক, যেখানে সব থেকে বেশি ট্যুরিস্ট আর কি ভিড় করে। তো মোটামুটি ঘুরে দেখার জন্য 1 ঘন্টা ইজ এনাফ, যদি না টয় ট্রেন রাইড বা আলাদা করে যদি রোপওয়ে চড়া হয়। আদারওয়াইজ 1 ঘন্টা ইজ এনাফ এখানে ঘুরে দেখার জন্য। সো আমরা এখন দেখছি, আর এখন বিকেল 5টা বাজতে 10 মিনিট। মোটামুটি আমরা এখান থেকে বেরোতে বেরোতে 5টা বাজবে। তো আমরা এখান থেকে ডিরেক্টলি যাব হচ্ছে ট্রিনিটি পার্ক, এবং সেখান থেকে যাব হচ্ছে বিশাখা মিউজিয়াম। এই দুটো স্পট আমাদের আজকে বাকি রয়েছে লোকাল সিটি ট্যুরের মধ্যে, এবং এই দুটো কমপ্লিট করে আমরা চলে যাব হচ্ছে স্টেশনে। তার আগে অবশ্যই ডিনার করে নেওয়ার ব্যবস্থা রয়েছে, একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, কেমন লাগছে আজকে সারাদিন ঘুরে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আর আর আজকে মানে সমুদ্রের স্নানটা কেমন হলো? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লাগছে। সো এই চলছে আমাদের আর কি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন এই চ্যানেল। এবার আমরা প্রবেশ করতে চলেছি তেনেতি পার্কে, যেটি কিন্তু কৈলাসগিরি হিলের ঠিক নিচেই রাস্তার উল্টো দিকেই অবস্থিত। পার্কটি প্রখ্যাত ফ্রিডম ফাইটার তেনেতি বিশ্বনাথমের নামে নামাঙ্কিত। চলে এলাম তিনিতি পার্কে, এবং দেখো এই পার্কটা হচ্ছে জাস্ট কৈলাসগিরি টেম্পল থেকে নেমে জাস্ট টুয়ার্ডস ভাইজ্যাক যেতে গিয়ে ডান হাতে গিয়ে একটুখানি গিয়ে বাঁ হাতে পড়ে। তো আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই, এবং ওভারঅল দেখলে খুব অ্যাভারেজ কাইন্ড অফ একটা পার্ক বলেই মনে হয়, আলাদা করে কিছু মনে হয় না। বাট একটা জিনিস তো ডেফিনেটলি রয়েছে, যেহেতু সমুদ্রের ধারে, তো এর আলাদা করে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখানে, সেটা তো রয়েছে। কিন্তু এটা যে কারণে ফেমাস ফর দি ট্যুরিস্ট, সেটা একটা বিশেষ কারণ রয়েছে, সেটা নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। বসে রয়েছি তিনিতি পার্কের এই বিচের মধ্যে। এখন বিকেল সময় 5টা 35, অলমোস্ট মানে সন্ধে হতে চলেছে। এবং যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানকার মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এমভি মা, যেটা 2001 সালে যে হুদহুদ সাইক্লোন, সেই সময় বাংলাদেশ থেকে এখানে এসে পড়ে একটি কার্গো শিপ, এবং এখানে আসার পরে সেটা আটকে পড়ে, এবং একেবারে কিন্তু এটা ফুল লোডেড হয়েছিল মানুষজন এর সাথে এসেছিলেন। কিন্তু পরবর্তীকালে এটাকে আর সরানো যায়নি, বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা আর স্থানান্তরিত করা যায়নি। তারপর থেকে এটা এখানেই একটা দর্শনীয় স্থান হিসেবে রয়ে গেছে। এটাকে অনেক রকম পরিকল্পনা করা হয়েছিল যে এটাকে একটা রেস্টুরেন্ট বানানো হবে, অনেক কিছু প্ল্যানিং হয়েছিল, কিন্তু সেটাও এক্সিকিউট আজ পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু আমার মনে হয় এর যে রাস্টিক লুক, যেরকমভাবে এটা পড়ে রয়েছে একদম ন্যাচারাল ওয়েতে, এটা অসম্ভব ভালো একটা জায়গা। নিশ্চয়ই মানে আমি বলবো যে একদম হাইলি রেকমেন্ডেড জায়গা। বিকেলে এই জায়গাটা আসতেই হবে যদি ভাইজ্যাকে থাকে। তো ভাইজ্যাক ট্যুর আমাদের জমে উঠেছে একদম অন্তিম লগ্নে। এরপরে আমরা আরও একটা নেক্সট যে বিশাখা মিউজিয়াম, সেখানে যাব। প্রকাণ্ড জাহাজটির আশেপাশে ঘুরতে এবং তার যন্ত্রানুষঙ্গগুলি সামনে থেকে দেখতে অসম্ভব ভালো লাগে। এটাকে বলা হয় গলি সোডা। তো ভেতরে একটা জাস্ট আপনার মার্বেল দেওয়া রয়েছে, একটা বল, মার্বেল বল। তো বিভিন্ন ফ্লেভারের হয়, আমি সল্টটা নিয়েছি। সোডা বাট একটু টেস্ট আলাদা, সল্টেড। কত এক্সারসাইজ হয়ে যাচ্ছে ভাবুন তো, মানে পার্কের মধ্যে এরকম যদি করে রাখে আমাদের ওখানে, মানুষের কত শরীরচর্চার দিকে ইয়ে। কিচ্ছু না, সিম্পল জিনিস। দারুণ লাগছে। হ্যাঁ, অনেক জায়গায় আমরা দেখলাম এই জিনিসটা, আমরা এখানেই ট্রাই আউট করলাম, বাট আছে অনেক জায়গায়। এখান থেকে আমরা গিয়ে পৌঁছলাম বিশাখা মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামের এক একজনের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা।
জলের নিচের নোংরটা এই যে ওপরে। সো এখন আমরা চলে এসেছি বিশাখা মিউজিয়ামে, এবং বিশাখা মিউজিয়াম আমরা কিন্তু যখন প্রথম দিন ভাইজাকে এসেছিলাম, আমরা সেকেন্ড হাফে যে সিটি ট্যুরটা করেছিলাম সেখানে আমরা দেখার চেষ্টা করেছিলাম, বাট আমরা সেদিনকে টাইম করতে পারিনি। তো আজকে প্ল্যান ছিল যে আমাদের চলে যাওয়ার আগে আমরা বিশাখা মিউজিয়ামটা ডেফিনেটলি দেখবো, কারণ ভাইজাককে যদি ভালো করে বুঝতে হয়, এখানকার ইতিহাস যদি ভালো করে জানতে হয়, তাহলে কিন্তু বিশাখা মিউজিয়াম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেই বিশাখা মিউজিয়াম ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি, যদিও একদম ভিতরের মিউজিয়ামের মধ্যে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নাই, বাইরে যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। ঘড়িতে সময় সন্ধ্যে 6:30 এবং বিশাখা মিউজিয়াম কিন্তু বন্ধ হয়ে যায় সন্ধ্যে 7টায়। আর শুক্রবার করে কিন্তু এই বিশাখা মিউজিয়াম কমপ্লিটলি বন্ধ থাকে। এটার অপারেশনটা কিভাবে হয়? এটা অপারেশন হচ্ছে একদম ইজি, ঠিক আছে? এইটা হলো একটা টার্গেট মাপার, আর এটা হচ্ছে ওইখানে চোখ দিয়ে জাস্ট দেখে নেবে যে টার্গেটটা কোন দিকে রয়েছে, ঘুরিয়ে নিজে অ্যাডজাস্ট করে নিবে। অ্যাডজাস্ট করার পরে এটা দিয়ে এই লিভারটা দিয়ে ঘুরতে খারাপ, হ্যাঁ এটা তো অটোমেটিকলি ঘুরে যাচ্ছে। আর এইখানে কোনো একটা লিভার রয়েছে পেছনে, লিভারটা দিয়ে মারলে টার্গেটে চলে যাবে। তো আমরা দেখা শেষ করলাম হচ্ছে এখানের এই বিশাখা মিউজিয়াম। বিশাখা মিউজিয়ামের দুটো বেসিক্যালি পার্ট রয়েছে। একটা পার্ট যেটা হচ্ছে মারিন মিউজিয়ামটা, যেটা আমরা প্রথমে গেছিলাম, আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এর কিন্তু আবার দুটো ফ্লোর রয়েছে, কিন্তু এই দুটো মিউজিয়ামের ভিতরেই ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড নয়, তো সেই কারণে ফটোগ্রাফি করতে পারলাম না। কিন্তু তারপরে বেরিয়েই এর পরে একটা সেকশন রয়েছে, যে সেকশনটা অবশ্যই এখানে এলে দেখো, সেটা হচ্ছে বিভিন্ন অ্যানসিয়েন্ট টাইমের বিভিন্ন মানে ঠাকুরের মূর্তি, যেগুলো বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননের পরে বা সমুদ্রের তলা দিয়ে পাওয়া গেছে, যেখানে নন্দীর মূর্তি রয়েছে, শিব ঠাকুরের একটি লিঙ্গ রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে সাজানো রয়েছে একের পর এক। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ। এই জায়গাটা আমি বারবার বলবো যে মাস্ট ভিজিট। মাত্র 10 টাকার টিকিট। বিশাখা মিউজিয়াম কিন্তু ভাইজ্যাককে জানতে গেলে, ভাইজ্যাকের ট্যুরিজম বুঝতে গেলে কিন্তু অবশ্যই দেখতে হবে। সকালবেলা যে থোতলাকোন্ডা গেছিলাম, সেই থোতলাকোন্ডাতে যে তোমার বলছিলাম আমি, যে সমস্ত কয়েন্স গুলো পাওয়া গেছে, সেই প্রত্নতাত্ত্বিক যে খননের ফলে যে বিদেশি কয়েন্স গুলো পাওয়া গেছিল, যেগুলো কিন্তু সাতবাহন ডাইনেস্টির সেই সময়কার ব্যবসা বাণিজ্যের একটা সাক্ষ্য প্রমাণ, সেইগুলো কিন্তু এখানে স্টোর্ড রয়েছে। তো সেই কারণের জন্য এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। এরপর সুরেশ আমাদের খোঁজ দিয়েছিল একটা হিডেন জেমের। কলকাতায় যদি ধরো ডেকার্স লেন হয়, বা ধরো যদি দিল্লিতে পরাঠেওয়ালি গলি হয়, বা জুহুতে যদি ধরো চৌপাটি হয়, যেগুলো খাবারের জন্য ফেমাস, তাহলে ভাইজ্যাকে কি? ভাইজ্যাকে শুনলাম একটা ভালো জায়গা, একটা ভালো জায়গার নাম শুনলাম। এটা হচ্ছে ওল্ড জেল রোড। এটা আমাদের ড্রাইভারের রেকমেন্ডেশন, যে এখানে সমস্ত স্ট্রিট ফুড ব্যাক টু ব্যাক পাওয়া যাবে, এবং সেখানে কিছু লোকাল অথেন্টিক কুইজাইনও পাওয়া যাবে, কিন্তু অল স্ট্রিট ফুড। তো এটাই আমরা এবার এক্সপ্লোর করব। তো চলো তোমাদেরকে দেখাই। সো এটা দেখতে পাচ্ছ, এটা একটা এগ রোলের দোকান বেসিক্যালি। তারপরেই যে দোকানটা রয়েছে, এটা প্রবলি কোকোনাট, টেন্ডার কোকোনাট কাউন্টার। জুস, বিভিন্ন ফলের জুস বিক্রি হচ্ছে। এটাও সেম একটা জুস, বাট এটা কিন্তু ক্যান্ড জুস আর কি, প্রসেসড। লেবুর হয়তো সে সোডা সিকেন্দিটা, এই যে সোডা যেটা আমরা কিছুক্ষণ আগেই খেলাম, সেইটাই এখানে পাওয়া যাচ্ছে। হচ্ছে তন্দুরি চায়। এটা কি? এটা পাওয়া যাচ্ছে হচ্ছে সোডা। আচ্ছা, এই দিকটা দেখিয়ে দিয়ে, দিকটা মিস আউট হয়ে গেল। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ডেলিকেসিস, এবং মানে উইকডেজ হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভিড় রয়েছে এই জায়গাটাতে। দেখো এখানে দই বড়া, সাম্বার বড়া, ঠিক আছে, এইগুলো পাওয়া যাচ্ছে। এটাও সাউথ ইন্ডিয়ান শপ। তেলেঙ্গানা স্পাইসি হাব। সাওয়ারমা, এটা লিস্ট এক্সপেক্টেড ছিল। সাওয়ারমা, অ্যাজ অল ইউ নো, ইজ আ লেবানিজ ডিশ। তো এইখানে এটা, এবং পানিপুরি, বাঙালির প্রিয় ফুচকা। কিন্তু এইখানে একটা বিশেষত্ব রয়েছে, কি বলো? তুমি পানিপুরি ওরা পুরি ওরা দিয়ে দেবে, কিন্তু পানি এখানে নিজের মতন করে তুমি নিজে নিয়ে নিতে হবে। জলজিরা রয়েছে,
রেগুলার রয়েছে, স্যুট রয়েছে, পুদিনা রয়েছে, গার্লিক রয়েছে, হিং রয়েছে। आप लोग क्या बोलते हैं इसको? पानीपुरी क्या बोलते हैं? पानीपुरी बोलते हैं ना। সেইটা লেটেস্ট, মানে এটা কিন্তু ট্রাই করার মতো। আমরা এখনো কিছু ডিসাইড করিনি কি ট্রাই করব। মানে এই জিনিসটা কিন্তু আমার ব্যাপক লাগলো। যদি 5টা ফুচকা খাওয়া হয়, পাঁচটা ফ্লেভার দিয়ে তুমি খেতে পারবে। এটা ব্যাপক, এটা ব্যাপক। চিকেন মোমো, এখানে ফিশ পাওয়া যাচ্ছে। তন্দুরি মোমো, অল টাইপ অফ ফিশ, তাওয়া ফ্রাই, কোরিয়ান ফিশ ফ্রাই, তন্দুরি ফিশ, কাবাব। ये कौन सा फिश है? ये कौन सा है? कबाब, पुदीना कबाब, हाँ? फुल जॉइंट, पॉम्फ्रेट, ओके। तंदूरी मोमोज, वेज मोमो, चिकन मोमो, चिल्ली मोमो, तंदूरी मोमो, ये टेंगरी आपका कितने का आता है तंदूरी? 500 550 है, लेकिन 500 वेलकम टू कोरियन फिश, तवा फिश फ्राई, कबाब। দেখুন এখানেও কত রকম মাছ পাওয়া যাচ্ছে। कौन सा फिश है ये? रेड स्नैप। রেড স্নাইপার। এটা হচ্ছে রুটির কাউন্টার, দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াস রুটি বানাচ্ছে। বিভিন্ন ধরনের কারি পাওয়া যাবে, সাথে হচ্ছে রুটি পাওয়া যাবে। আপনার কি গাড়িটা অচল হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে দেবেন ভাবছেন, গাড়ি নিয়ে কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে একটা নতুন বিজনেস আইডিয়া দেখাতে পারি। মানে এটা জাস্ট আমি ঘুরছিলাম এখানে, সেটাই শেয়ার করছি যে পুরনো গাড়ি কিভাবে ব্যবহার করা যায়। গাড়ির বনেটটাকে তুলে দিয়ে ভিতরে দেখুন কি করেছে। বারবিকিউ এর কাউন্টার বানিয়েছে গাড়ির বনেটটাকে তুলে দিয়ে ইঞ্জিনটাকে সরিয়ে ওই জায়গাটায়, এবং এখানে ওরা ফ্র্যাঞ্চাইজিও দিচ্ছে। দেখুন ফোন নাম্বার, কারোর যদি ইচ্ছে হয় এই ব্যবসাটা শুরু করার পশ্চিমবঙ্গে, শুরু করতে পারেন। দেখুন গাড়িটাকে কিভাবে কাজে লাগাচ্ছে। গাড়িটা ডেফিনেটলি চলে না, বাট এটাই কাউন্টার। আপনি কি আপনি আইটেম পাবেন সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। কিন্তু এইটা কি মানে আমরা সন্ধ্যেবেলায় শুধু পাওয়া যাবে না, সারাদিন পাওয়া যাবে? না, শুধু সন্ধ্যেবেলায় এটা শুরু হয়। সন্ধ্যে 5টা থেকে শুরু হয়, রাতে 12টা পর্যন্ত সব দোকানই খোলা থাকে, মোটামুটি সব দোকানই খোলা থাকে। সকালবেলা আসলে এটা পুরো পাওয়া যাবে ক্লোজ থাকে। হ্যাঁ, মানে ইভিনিং স্ট্রিট ফুড মার্কেট বলা যেতে পারে। তো এবার আমরা ফুচকা ট্রাই করছি। कितना है प्लेट? हाँ 20 एक ही प्लेट। कितना पीस रहता है एक प्लेट में? कितना है ये एक प्लेट का? कितना पीस रहता है? 7 पीस। 7 পিস কত বলছে? 20। নাও ট্রাই করো, রেগুলারটা ছেড়ে দাও। स्वीट? হ্যাঁ নাও, খাও দেখি। ভালো না? স্वीटটা ভালো, কিন্তু আমরা যখন আলু দেয়, এখানে আলু দেয় না, এখানে দেয় হচ্ছে ঘুগনি। আর হ্যাঁ সেটা পানিপুরি যেরকম হয় আর কি। গার্লিক তুমি ট্রাই করো না। ভালো, পুদিনাটা ভালো। আচ্ছা এখন গার্লিক ট্রাই করছে, আগেরটা পুদিনা ট্রাই করেছিল। গার্লিক দেখছি কেমন খেতে? মুখের রিয়াকশন থেকে হয়ে যাচ্ছে রসুন সহ্য হয়নি। কিন্তু টেস্টগুলো পুরো আলাদা আলাদা টাইপ, মানে প্রত্যেকটা ফ্লেভার আলাদা। প্রত্যেকটা ফ্লেভার আলাদা। এটা হলো হিং। হিঙের গন্ধটা আছে। সেটা হচ্ছে জিরে। ভালো, আমি একবার ট্রাই করছি। আমি রেগুলারটা একবার ট্রাই করি, মানে কলকাতার ফুচকা আর এইটার ফুচকার মধ্যে তফাৎটা তাহলে বলতে পারবো।
রেগুলারটা ভালো, জিরাটা তুমি বেস্ট বলেছো। প্রত্যেকটা ফ্লেভার কিন্তু আলাদা, এবং আমি রেগুলার ফ্লেভারটাকে একটু আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু রেগুলার ফ্লেভারটা আমার কিন্তু দারুণ লেগেছে। বোম্বে চাট জানো কি হয়, ফুচকাটাই বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কলকাতা কাঠি রোল, আচ্ছা কলকাতা স্টাইল রোল বানাবে বলছে। মোমো রয়েছে, দেখি রোল বানানোর প্রসেসটা দেখলেই বুঝতে পারবো। कोलकाता स्टाइल रोल कोलकाता से ही आए हैं इसलिए देख रहे हैं। नेवेन बिरयानी কি করবি? কি বিরিয়ানি আছে? क्या बिरयानी है भैया? मटन दम बिरयानी और चिकन फ्राई बिरयानी, चिकन फ्राइड बिरयानी और मटन दम बिरयानी। मटन दम बिरयानी ये स्पेशल है। मटन दम बिरयानी स्पेशल है। एयरपोर्ट में एक ही गाड़ी है। अच्छा, कितने का आता है मटन दम बिरयानी? 250। तो सेमी प्योर मटन। प्योर मटन है ना। मटन का पीस दिखाइए ना थोड़ा, कौन सा कैसा होता है? ये तो थोड़ा कंफ्यूजन में है। नहीं कंफ्यूजन है, प्योर मटन है। अच्छा, चेक करो, लैब का चेक करो। हाँ नहीं এই হচ্ছে দোসা পার্ক। এটা নতুন করে দেখানোর কিছু নেই, ফুচকায় ভর্তি, মানে এই ফুচকাটা এখানে ফেমাস যা বোঝা যাচ্ছে। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, বিরিয়ানিও কিন্তু রয়েছে। কাবাব স্টল, প্রচুর কাবাব পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে মোমো জোন, মানে এই জায়গাটা আসার পরে সাডেনলি দেখলাম মোমোর দোকান অনেকগুলো চলে এলো, চাইনিজ দোকান কিছু চলে এলো। মানে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের খাবার এরা কিন্তু সবকটা এখানে তুলে ধরেছে, এন্ড দিস ইজ দি বেস্ট পার্ট। হ্যাঁ, যে যেটা পাচ্ছে লোকাল ফুড সেটাও খেতে পাচ্ছে। ইভেন 99 রুপিজের বিরিয়ানি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব চলে, যে বিলো 100 রুপিজের বিরিয়ানি, সেটাও কিন্তু এখানে রয়েছে, এবং 100 টাকা 99 টাকার রয়েছে। এখানে লাইভ একটা পাস্তা কাউন্টার রয়েছে। আমার এই জায়গাটা দেখে, টু বি ভেরি অনেস্ট, মানে ভারতবর্ষে তো ছেড়ে দাও, আমি মালয়েশিয়াতে জালান আলোর বলে এরকম একটা স্ট্রিট ছিল, যে জালান আলোর স্ট্রিটে আমি কিন্তু এই জিনিসটা দেখেছিলাম, যে বিভিন্ন রকমের ভ্যারাইটি অফ ফুডস, বিভিন্ন আলাদা, মানে চাইনিজ, কন্টিনেন্টাল, এটা ওটা, মানে এরকম একটা বিরাট বড় রাস্তা। আমার জানা ছিল না যে ভাইজ্যাকের মধ্যে এরকম একটা জায়গা রয়েছে। এটা কিন্তু একটা হিডেন জেম, মানে হিডেন জেম। আমি কিন্তু কোনো ভিডিও দেখিনি, ভাইজ্যাকের এত ভিডিও আমরা দেখেছি, কিন্তু এটার এরকম কোনো ভিডিও কিন্তু আমি অন্তত ভাইজ্যাকে দেখিনি, কারণ আমি দেখিনি। এর আগেও আমাদের আসা হয়েছে, আমরা নিজেরাও এসেছি ভাইজ্যাকে, কিন্তু আমরা কখনো আসিনি এই জায়গাটা। সেটা দেখি। তো একদম শেষের দিকে চলে এসেছি, একটু তোমাদের লাস্টটা দেখিয়ে দিই। মানে প্রায় আমার মনে হয় 1/2 কিলোমিটার আমরা হেঁটে নিয়েছি। 500 মিটার তো হবে।
থ্যাংক ইউ। এই এক গ্লাস লস্যির দাম পড়েছিল 50 টাকা। এতগুলো ড্রাই ফ্রুট খারাপ হতে পারে? এবং ওপরে যে সিরাপ গুলো দিয়েছে, ধর্মতলা মনে পড়ে যাচ্ছে কেসি দাসের পাশের লস্যি। ওর চেয়ে বেটার না, ওর চেয়ে মোটামুটি সেম ক্যাটাগরি। বেটার বলবো না, বাট রিচ, মানে নাম্বার অফ ড্রাই ফ্রুটস অনেক বেশি। তো তোমরা দেখলে যে আমি বেসিক্যালি এখানে কি কি খেলাম আর কি। একটা হচ্ছে আমরা পানিপুরিটা ট্রাই করলাম উইথ ডিফারেন্ট সর্ট অফ ফ্লেভার্স, অসাধারণ লেগেছে, ওটা কোনো কথা হবে না। এবং সাথে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এখানকার যেটা লস্যি, মানে ড্রাই ফ্রুট লস্যি, ব্যাপক ছিল দুটো আইটেম। এবং আমরা কিন্তু রাতের জন্য খাবার এখান থেকে রুটি আর চিকেনের একটা আইটেম, সেটাও কিন্তু প্যাক করিয়ে নিলাম। কয়েকজন আছে যারা বিরিয়ানি লাভার্স, তারা বিরিয়ানি খুঁজছে, তো একবার মাঝখানে একটা বিরিয়ানি দোকানে একটা স্টপ ওভার দেবো এবং তারপরে কিন্তু ডিরেক্টলি আমরা স্টেশনে চলে যাব। সময় 8টা বাজে 10 মিনিট, এক্স্যাক্টলি 1 ঘন্টা বাকি ট্রেন ছাড়ার জন্য। সুরেশের মতো অভিজ্ঞ ড্রাইভার নিয়ে ঘোরার সুবিধা এইটাই যে ঘোরার জায়গার পাশাপাশি এই সমস্ত জায়গার লুকিয়ে থাকা সমস্ত ডেলিকেসিস গুলোরও খোঁজ পাওয়া যায়। চিকেন বিরিয়ানি 100 টাকার এবং মাটন বিরিয়ানির দাম ছিল 150 টাকা। এখানে অবশ্য বিরিয়ানির সাথে এক বিশেষ ধরনের গ্রেভি খাওয়ারও চল রয়েছে। দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি স্টেশনে এবং আমাদের যে ট্রেন 22808 মাদ্রাস মেল, যেটা আমাদের কলকাতা সাঁতরাগাছিতে নিয়ে যাবে, সাঁতরাগাছি স্টেশনে, সেটা শিডিউল টাইম ছিল হচ্ছে 8টা 50, বাট এটা স্টেশনে দিয়ে দিয়েছে কিন্তু হচ্ছে 8টা 10-এ। তো আমরা একদম মানে আমাদের মানে কামরার সামনেই রয়েছি, আমরা জাস্ট লাগেজপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবং কিন্তু আমরা এই ট্রেনে উঠে যাব। সো আমাদের এই ভাইজ্যাক সফরের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আমাদের এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো এবং পছন্দ করে থাকো, তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রাজীব সাহা, আমি রাজা, তোমরা দেখছো গ্লোব টটার্স ইউটিউব চ্যানেল। আমরা ভাইজ্যাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।